বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকার গঠন করবার পর প্রথমবারের মতো একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘটল, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করলেন শপথ নিয়ে এবং মন্ত্রিসভায় রদবদল ঘটলো, সংযোজন ঘটলো, বিয়োজন ঘটলো। সো এই রদবদল আপনারা কিভাবে দেখছেন এবং কি বার্তা আসলে প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে দেবার চেষ্টা করছেন সেটাও একটু আপনাদের কাছ থেকে আমি বুঝতে চাই। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, সরকার গঠনের 6 মাস অতিক্রম করেছে। এই 6 মাসের ভেতরে অনেক কিছু হলো। সবচাইতে বড় কথা সেটা হচ্ছে যে গণতন্ত্রের যেই মহাসড়ক নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে দীর্ঘদিন পর 2008 থেকে 24 নির্বাচন হয়নি, তার পরবর্তীতে 26-এ যেই নির্বাচনটা হলো, একটা সরকার গঠন করে তারপর সরকারের যেই যাত্রা এটা স্মুথ ছিল না। কারণ এখানে আপনার মাথায় রাখতে হবে গণ অভ্যুত্থান এবং তার আগের যে ফ্যাসিস্ট এবং মাফিয়া যে রেজিম, সেখানে কিন্তু একটা দীর্ঘদিনের অনিয়ম, দীর্ঘদিনের যে দুর্নীতি, এগুলোর মাধ্যমে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়ে গেছিল। অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি বলেন, ভয়ের সংস্কৃতি অপর পক্ষে এস্টাবলিশ করা সহ। সেই রকম সময়ে আজকে ভালো লাগছে যে রাষ্ট্রপতি যে নির্বাচন হয়েছে, আমাদের অত্যন্ত সজ্জন যিনি আমাদের বাংলাদেশের মহাসচিবও বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ওনার যে একটা ক্লিন ইমেজ, ওনার যেই রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সবচাইতে কঠিন সময়ে আমাদের দেশনেত্রীর হাতে হাত রেখে উনি যে আমাদের মতন বিএনপির এত বড় একটা দলকে উনি নেতৃত্ব দিয়েছেন, জেল জুলুম বহুবার খেটেছেন, অসংখ্যবার। সেই মানুষটাকে আজকে যখন রাষ্ট্রপতি আমরা দেখি ওই চেয়ারে উনি গেছেন, মনে হয়েছে এর থেকে ওয়েল ডিজার্ভড ক্যান্ডিডেট হতে পারে না। ভালো লেগেছে আমাদের। এবং সেই সাথে মন্ত্রী, আপনি দেখেছেন যে 4 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী। এটা একটা সরকারের কমিটমেন্টই ছিল। মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে আমরা একটু দেখে তারপর হয়তো বা 6 মাসের মাথায় 180 দিন এর মাথায় একটা রিভিউ করবেন। হ্যাঁ, একটু মন্ত্রিসভার প্রথম বৈঠকে উনি মন্ত্রীদের বলেছিলেন জি 6 মাস। তো এই 6 মাসের ভেতরে আমরা যেই মন্ত্রীরা ওনারা কাজ করেছেন, একটা স্মুথ পথ যেহেতু না, সেটার মধ্যে দিয়েই তারা গেছেন এবং অর্থনৈতিক যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করেছেন। সব কিছু মিলিয়েই এখানে চড়াই উতরাই হয়তো কিছুটা আছে, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে এই আমাদের আজকে যেই জায়গাটায় এই সরকারটা নিয়ে এসেছে, সেখানে যে মেসেজ যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে কৃচ্ছতা উনি সাধন করার চেষ্টা করছেন, এখন ওনার যেই পেস, সেটার সাথে আমরা যারা আছি ওনার আশেপাশে মন্ত্রী প্রতিমন্ত্রী কিংবা আমাদের এমপি অন্যান্য দলের নেতাকর্মী, আমরা পারছি কিনা প্রশ্ন হচ্ছে সেটা। তো কখনো আমরা দেখছি, চেষ্টা করছি, কোনো কথাবার্তা যখন শুনছি, সেই সাথে আবার কিছুটা একটা আশা ব্যঞ্জকও মনে হয়েছে যে 180 দিনের মাথায় ওনাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী সরকারের যেই বদল, এতে ভালো কিছু নিয়ে আসবে। যেমন ডক্টর আব্দুল মঈন খান স্যারের মতন একজন মানুষ, স্যার অত্যন্ত, আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের ভীষণ মেধাবী একজন মানুষ, অতীতেও মন্ত্রী ছিলেন বহুবার, তো এইবার আবার এসছেন। এবং আমাদের আরেকজন তরুণ আইকন যিনি আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এবং আমাদের মিল্লাত ভাই তো ছিলেন প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী হয়েছেন, সেই সাথে পার্বত্য চট্টগ্রামের। তো
সব কিছু মিলিয়ে এবং দুজন প্রতিমন্ত্রী আমরা মনে করি যে সরকারের যেই কাজ, সরকারের যেই কমিটমেন্ট, একটা যেহেতু এটা একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট একটা সরকার, যেহেতু এটা জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার, কাজেই এই সরকারটা তারা জবাবদিহি, যে জনগণের কাছে তাদের জবাবদিহিতা যে এনশিওর করতে হবে, সুনিশ্চিত করতে হবে, সেই জায়গাটাতেই আমি মনে করি এই সরকার সবচাইতে বেশি মনোযোগ দিচ্ছেন। এবং প্লাস মাইনাস সব কিছু সহই আমরা দেখছি যে কোনো কোনো সংস্থা যারা 6 মাসের একটা ইভ্যালুয়েশন করেছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে জনপ্রিয়তা, সেটাও দেখলাম বেশ ভালো একটা অবস্থানেই আছে। তো আসলে উনি যেহেতু কাজ করছেন, কাজের মানুষ কাজ করছেন, তো আমরা চাই যে এখানে আমাদের যেই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক যেই দুর্ভোগগুলো এর মধ্যে আমরা পোহালাম, সেগুলোর পুনর্গঠন যেই প্রক্রিয়া, বিশেষ করে আইনের শাসন বলুন, মানবাধিকার বলুন, কোনো একটা গুম হয়নি, খুন হয়নি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতন ঘটনা আমরা দেখিনি। তো সব কিছু মিলিয়ে ওই সংকটগুলোকে মাথায় রেখেই রাজনৈতিক এই পট পরিবর্তনের পরে আজকে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেখানে এই যে এই ধরনের একটা সংস্কারকে আমি মনে করি এটা পজিটিভ, এটাকে আমি পজিটিভ হিসেবেই ধরতে চাই এবং এটাকে পজিটিভ হিসেবে নিয়েই সামনের দিনগুলোতে আমরা যেতে চাই। যদিও আমরা জানি যে বর্তমান সরকারের ওপরে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই চাপ, প্রত্যাশার পারদ আকাশচুম্বী, সেটা আমরা জানি। আসবো আবার আপনার কাছে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, আপনি কিভাবে দেখছেন? না, প্রথমেই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই। যা আমাদের নানা রকম আশঙ্কা ছিল যে কোনো বিতর্কিত লোক, স্বাধীনতা বিরোধী কোনো লোক কিংবা এদিক ওদিক ঘোরাঘুরি করে, কিন্তু উনি একদম যিনি যোগ্য। অ্যাকচুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা হচ্ছে 60-এর দশকের প্রোডাক্ট। আমাদের 60-এর দশকের যে গৌরব, প্রগতি, জাতীয়তাবাদী আন্দোলনের যে ছাত্র নেতৃত্ব, যাদের আপনার এখনও বহু টকশো করেছে অনেকে, যাদের দেখবেন পরস্পরকে শ্রদ্ধা করা, একে অপরকে সম্মান দেওয়া, ধরেন সেই সাবেক প্রয়াত সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, পরবর্তীকালে 4 খলিফা, মুজাহিদ ইসলাম সেলিম। তো আমার যতটুকু জানা, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেননপন্থী ছাত্র ইউনিয়ন করতেন, কেন্দ্রীয় নেতাও ছিলেন ওই সময়কালে, এবং পরবর্তীকালে বিএনপির নানা সময় সবচেয়ে বিপদের সময়ও উনি অত্যন্ত সাহসের ভূমিকা পালন করেছেন এবং তার চরম রাজনৈতিক শত্রু প্রতিদ্বন্দ্বীও বলবে যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জেন্টেলম্যান পার এক্সেলেন্স। এবং আমরা যখন আইনজীবীরা আন্দোলন করেছি, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, এই বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, ওনার সঙ্গে অনেকবার মিলিত হয়েছি। উনি কখনো বারে এসছে, আমরা গিয়েছি বিএনপির কেন্দ্রীয় অফিসে বা চেয়ারপারসনের অফিসে, অসাধারণ। এবং আমি মনে করি যে অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই সরকারের অনেক সমালোচনা আছে, কিন্তু এই মনোনয়নটা তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছে। রাষ্ট্রের প্রধান পদটিতে, রাষ্ট্রের প্রধান পদ, এবং এইটা অত্যন্ত সঠিক হয়েছে। এবং অ্যাকচুয়ালি আমাদের সংসদীয় গণতন্ত্রে সব দেশেই, ভারতে বলেন, যেখানেই সংসদীয় গণতন্ত্র আছে, এখানে রাষ্ট্রপতিটা হচ্ছে অলংকারিক পোস্ট, নির্বাহী ক্ষমতা থাকে না সংসদীয় সিস্টেমে। তবে আমাদের বাংলাদেশে আবার রাষ্ট্রপতি পদ গুরুত্ব হয়ে যায় সংকটকালে কিংবা এমনি নর্মালিও কেয়ারটেকার সরকারের সময়। তা আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংবিধানকে আঁকড়ে ধরেই উনি ওনার কাজ করবে, কারণ ওনার যে মানবিক মূল্যবোধ, দেখেন এই 5 আগস্টের পরে যখন অতি উৎসাহীরা কেউ বঙ্গবন্ধুর ওখানে গিয়ে, বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতিতে গিয়ে নানা রকম অসভ্যতা করলো, ওই দিনই কিন্তু উনি বলেছে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, যে দেখেন বাড়াবাড়ি করেছিলেন যে অহেতুক, আজকে আমাদেরও খারাপ লেগেছে শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে। তা আমরা রাজনীতি, ভদ্রতা, সভ্যতা, এগুলোকে আমরা লালন করতে চাই। তো সেদিক দিয়ে এই মনোনয়ন এবং এই চয়ন এবং ভোটের মাধ্যমে তো জিতবে, যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল। তো সেই হিসাবে আমি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে আরেকবার। আর মন্ত্রিসভার চেঞ্জ আমি মনে করি একটা ডাইনামিক ক্যাবিনেটের এটা একটা বৈশিষ্ট্য,
এখানে অদল বদল এবং এইটা একান্তই প্রধানমন্ত্রীর প্রিয়োগেটিভ। উনি ওনার টিম কিভাবে সাজাবে। ধরেন প্রথম ব্রিটেনের এক নামকরা সেনাপ্রধান ছিল নেলসন, তাকে রাজা বলেছিল যে তুমি এটা যুদ্ধ করে এনে দাও ফ্রান্স থেকে। তো বলছে যে আমার লোক আমাকে দেন, আমি চয়েস করি। দেন বলছে ওকে, দেন চয়েস ইউর আর্মি অ্যান্ড ব্রিং দ্য ভিক্টোরি। তো প্রধানমন্ত্রীও তার টিম ঠিক করে করবে। তবে সেইটা করার ক্ষেত্রে এখন পর্যন্ত ধরেন বিএনপির সরকারের নানা সমালোচনা সত্ত্বেও একটা বিষয় তো আমি বলতেই হবে, এবং এর জন্য আওয়ামী লীগ বা বিএনপির সমর্থক বা বিরোধী হওয়া লাগবে না, যে এখন পর্যন্ত কোনো মন্ত্রীর কোনো দায় সারা জ্ঞানহীন কোনো বক্তব্য আমরা শুনিনি। রাজনীতিতে যে অসহিষ্ণুতা সেগুলো আমরা দেখিনি, বরং আমরা অন্য পাশ থেকে দেখছি অনেক ধরনের, যেটা রাজনীতির জন্য ভালো না। আবার এটাও মনে রাখতে হবে বিএনপিকে বা সব সরকারকেই, যে ক্ষমতা আর কারাগার কিন্তু প্রেমিক প্রেমিকার মতো পাশাপাশি অবস্থান করে, কিংবা ক্ষমতা আর পলায়ন কিশোর প্রেমিক প্রেমিকার মতো অবস্থান করে। যে কারণে সুন্দর বলেছেন, যে কারণে আপনার সরকারকে অত্যন্ত সচেতন হতে হবে, এবং প্রধানমন্ত্রী যে নানাবিধ আন্তরিকতা সেইটা আমাদের মুগ্ধ করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি মনে হয় মুন্নিয়াপা এর পরের ধাপে উত্তর দেবে, আমার কাছে বিএনপির সিদ্ধান্তের কিছু ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। যেমন ভারত ডিল করা নিয়ে, কিংবা স্বাধীনতা বিরোধীদেরকে ডিল করা নিয়ে আপনি দেখেছেন কিনা, এক তরুণ মৌলবী লিখেছেন, মৌলবী সাহেব মুন্নিয়াপা, যে বাংলাদেশ শব্দটা হিন্দুয়ানি, এটার হওয়ার দরকার ছিল মুসলিম বঙ্গ। এটা তো পুরো বাংলাদেশকে অপমান করা। এবং এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অসাধারণ অবদান আছে, অন্য অনেক সেনানায়কদের মতো। বঙ্গবন্ধু তো স্বাধীনতা স্থাপত্যে এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই। তো আমি মনে হয় বিএনপি এগুলো আরও স্ট্রং হোক, এবং বিএনপি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে সত্যিকার অর্থেই, তাদের তো মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক বা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষক যেভাবেই বলি, তার প্রতিষ্ঠিত দল। এবং বিএনপি জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশে ফিরে একটা অসাধারণ ভাষণে বলেছিল যে ধর্ম মানে, কিংবা আপাতত বা মানে না, বা যে কোনো সব মানুষের নিরাপদ আশ্রয় আমরা করব। তো সেইটার জন্য কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে। যেমন আমি দেখলাম পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের ছাত্রীদের কিছু ড্রেস নিয়ে একটা সংগঠন, কিছু লোক মন্তব্য করেছে, একটা সংগঠন বাঁচাতে গেছে, তাদের উপর বহিরাগতরা মেরেছে। ঢাকার বাইরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেয়। মোরাল পুলিশিং তো আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য না। আমাদের শীতকালে কি হয়, গান হয়, আপনার কবিয়াল প্রতিযোগিতা হয়, আবার ওয়াজও হয়, সবই হয়। বাংলাদেশ কিন্তু আমার দেখা মতে ভাই এই উপমহাদেশের 3টা দেশের মধ্যে সবচেয়ে সহিষ্ণু দেশ ছিল, ইভেন ভারতের চেয়েও ধর্মের ব্যাপারে। আমাদের এখানে বছর পর বছর দুর্গা পূজা হয়, ঈদ তো হবেই, কিন্তু এইটাকে নষ্ট করার একটা চক্রান্ত ইউনূস সাহেবের জামানায় আমরা দেখেছি। বিএনপিকে এখানে খুব শক্ত হাতে এটা মোকাবেলা করতে হবে। আমি বিএনপির এক্ষেত্রে উদারতা দেখছি অথবা সিদ্ধান্তহীনতা দেখছি, কারণ বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে আপনি মানেন আর না মানেন, এখনও 80% ভোট বিএনপি এবং আওয়ামী লীগ মিলে ভাগ করে, বাকিরা পরের দিকে। তো সে ধরেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়াও যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, বিএনপি ফার্স্ট হতো, আওয়ামী লীগ সেকেন্ড হতো, এটাই রিয়েলিটি। তো সেই হিসাবে বিএনপির এদেরকে এত বেশি গুরুত্ব দেওয়ারও কোনো প্রয়োজন নেই। প্লাস এই যে আমি যে হুজুরের মন্তব্য করলাম, এটা তো খুবই আপত্তিকর, যে বাংলাদেশের জন্য 30 লাখ শহীদ রক্ত দিল, সেই বাংলাদেশকে বলছে হিন্দুয়ানি শব্দ। এর মধ্যে হিন্দু কোথায়? তা এই যে মানে তারা একটা, যেরকম সেদিন দেখলাম একটা ওয়াজে, ভাই আমার ভাল লাগলো, স্থানীয় বিএনপি নেতা সাহসের সঙ্গে এক হুজুরকে বলছে যে আপনি রাজনৈতিক বক্তৃতা দিয়েন না। হুজুর মানে উত্তেজিত হয়ে যাচ্ছে। এই যে ওয়াজের নামে যে রাজনৈতিক বক্তৃতা চলছে, তার চেয়ে আপনি রাজনৈতিক জনসভা করেন। আপনি যখন ওয়াজ করবেন ধর্ম নিয়ে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, সেটা করেন। এগুলো বিএনপিকে খুব, এখন তো 6 মাস পার হয়ে গেছে, হানিমুন বা পোস্ট হানিমুনও শেষ, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, সেটা বিএনপির নেওয়ার দরকার, না হলে কিন্তু ভুল বার্তা যাবে। অ্যাডভোকেট ফাইনাল আসলাম মুন্নি। না, এটা বিষয়টা এইভাবে না, যে যেহেতু তারা দীর্ঘদিন পর, জামাত যাদের কথা আমরা বলছি বিরোধী দলে আছে, বিরোধী দলও পার্ট অফ দ্য গভর্নমেন্ট, বিরোধী দলও তো সরকারেরই একটা অংশ। আমরা চাই সবসময় যে বিরোধী দল একটা এমন আচরণ করুক যেটাতে আজকে এই যে ফ্যাসিস্ট
যারা 4টা টার্ম নির্বাচন না করে ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে অনেক অত্যাচার এবং নির্যাতন যারা করেছে, তাদের থেকে বেরিয়ে এসে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আমাদের মধ্যে বিভেদ কিংবা একজন আরেকজনকে দোষারোপের রাজনীতিতে এটার চাইতে আমি বলবো যে সলিডারিটি, যেটা ঐক্য, আমাদের দেশনেত্রী যে কথাটা সবসময় বলতেন যে একটা দেশকে সামনের দিকে নিতে হলে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, অবশ্যই করতে হবে, সবাই করবেন, বিরোধী দলও করবেন, কিন্তু তার অর্থ এটা না যে আমরা তাদের ভূমিকা আমরা জানি, তাদের ইতিহাস আমরা জানি। আপনার এইবার ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল, সেটাও আমরা জানি। আমরা দেখেছি যে গত 12টা নির্বাচন যদি ধরি, হয়নি, তার মধ্যে 4টা হয়নি, তারপরও আমি দামি রাতের নির্বাচন কিংবা বিনা ভোটের নির্বাচন সব কিছু মিলিয়ে আমি জমানার কথা, তারপরও যে জামাত 4 থেকে 8% ভোট পেয়েছিল এবং কেবল 91-এ তারা 12 সামথিং কিছু ভোট পেয়েছিল। এইবার যেটা হয়েছে, ফেসবুকে তো সরকারি গঠন করে ফেলেছিল, মানে এইবার নির্বাচনের আগে 12 ফেব্রুয়ারি। তো ওইটাই তো, যাই হোক, তারপরে যখন দেখা গেল এখন তারা বিরোধী দলে বেশ ভালো একটা সংখ্যা নিয়ে এসেছে, এখন তাদের সংসদে আসার অভিজ্ঞতা, সংসদের আচার আচরণ, সংসদীয় গণতন্ত্রের রীতি নীতি সব কিছু মিলিয়ে আমি মনে করি আমরা শিখছি। তো আমি আশা করব তাদের কাছ থেকে একটা এমন ক্রিটিসিজম যেটাকে আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যেতে বাধা হবে না, বরং আমরা একসাথে যেতে পারবো। কারণ এটাই আমাদের দেশের মানুষের এখন ম্যান্ডেট, যে সত্যিকার অর্থে আইনের শাসন, সত্যিকার অর্থে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে গণতন্ত্রের যে উত্তরণ, সেখানে আমি আমার মত প্রকাশ করব, আমি কথা বলবো নির্ভয়ে, এই জিনিসগুলোই আমরা দেখব। পাশাপাশি ভারতের যেই আলোচনা, যেই কথাবার্তা আমাদের এখানে এসছে, দেখেন তারা তো আমাদেরকে প্রথমে আমন্ত্রণ জানিয়েছিল ব্রিক্স যেই সম্মেলন আছে, তার আগেও আমন্ত্রণ, হ্যাঁ তার আগেও আমন্ত্রণ নির্বাচনের পরপর প্রথম আমন্ত্রণ জানিয়েছে, তারপরে ব্রিক্স যেটা আগামী সেপ্টেম্বরে আছে সেখানেও আপনার আমন্ত্রণ জানিয়েছে। আর ঢাকা আগ্রহী আপনার দ্বিপাক্ষিক যেই আলোচনা, দ্বিপাক্ষিক যেই সফর, সেটাতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। এখন এটা তো আলাপ আলোচনা আগস্ট মাস থেকে আমরা যেটা দেখছি, কথা বলছি, তবে এর মধ্যেই আপনার যখন এলোমেলো হলো, যিনি পালিয়ে গেছেন ফ্যাসিস্ট, যিনি পালিয়ে দিল্লি চলে গেলেন 5ই আগস্ট 24-এর কথা, ওনার যে প্রেস ব্রিফিংটা, যে তাকে শুধু আশ্রয় দেয়নি, সেখানে যদি প্রেস ব্রিফিং করে, যার আপনি জানেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত যিনি প্রধানমন্ত্রী, এখন এই বিষয়টা তো আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে অসম্ভব রকমের ক্ষুব্ধ করেছে, সে তো স্বাভাবিক, এবং এর একটা অত্যন্ত কড়া প্রতিক্রিয়া বাংলাদেশে বোধহয় 71-এর পরে এইরকম প্রতিক্রিয়া জানানোর মতন যেই মেরুদণ্ড, সেটা এই সরকার যেটা দেখিয়েছে, এটা সত্যিকার অর্থেই অত্যন্ত কমেন্ডেবল, নজিরবিহীন আমরা বলি। এখন এই রকম প্রতিক্রিয়া নিয়ে আপনার ঢাকায় যিনি আছেন ভারতের একজন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ওনার আমরা দেখেছি যাওয়া আসা, উনি গেছেন, উনি এসেছেন, সেটা ঠিক আছে। এখন আমরা যেটা আশা করি যে পাশের দেশ, তারা অতীতে যেমন আওয়ামী লীগের সাথে রক্তের আর স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে সবই দিয়ে দিয়েছিল, ট্রানজিট বলেন, আপনার ওই বন্দর বলেন, যা কিছু বলেন, ব্যবসা বাণিজ্য, তাদের লোকজন এখানে এসে টেকনিক্যাল যে পোস্টগুলো আছে গার্মেন্টস থেকে শুরু করে সব কিছুতেই, কিন্তু সেই রকম জায়গায় এখন যিনি পালিয়ে গেছেন, উনি এখন পতিত স্বৈরাচার, তার তো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বলুন কিংবা বন্দি বিনিময় চুক্তি বলুন, এর মাধ্যমে তা ফিরিয়ে আনার যে ব্যাপারটা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের বন্ধু প্রতিম এই যে রাষ্ট্রটা আছে, প্রতিবেশী বড় একটা সীমান্ত যাদের সাথে আমরা শেয়ার করছি, তাদের কোনো রকম সদিচ্ছা, কোনো রকম সত্যিকার অর্থের ইচ্ছা আছে, বরং তারা বিভিন্ন রকম আপনার আইন কানুনের যে ঘেরাটোপ,
সেগুলোতে বরং বেশি এমফেসিস দিচ্ছে। আর বাংলাদেশ এখানে বলেছে যে দিল্লি সফরের আগে যে সহায়ক পরিবেশ সেটার উপর জোর দিয়েছে এবং কয়েকটা শর্তের কথাও আছে যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো, এটা একটা আছে। 2 নম্বরে বলেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর। এই দুটো শর্তের কথা বলা হয়েছে আর কি। তো শর্ত নিয়ে বিস্ময়, শর্ত নিয়ে অনেক রকম রিয়াকশন, এটা বিষয় না। এখন বুঝতে হবে এটা নতুন বাংলাদেশ। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট যে স্বৈরাচার যারা পালিয়ে গেছে তাদের হাতে যে হাজার হাজার ছাত্র জনতার রক্ত, হাজার হাজার, আজকে দেখেন আপনার 30,000। আপনার কাছে প্রশ্ন করতে চাই, মানে এটা কথা বলা ছাড়া, দেখা হওয়া ছাড়া, এনগেজমেন্ট ছাড়া এই সমস্যার সমাধান হবে কিনা, বা এই দুই শর্তই তো বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে নেই। আমরা যদি টেনশনের কথা বলি, ডিসপিউটের কথা বলি, প্রয়োজনের কথা বলি, দু সাইড থেকেই সেখানে তো অনেক বিষয় আছে, পানির বিষয় আছে, বর্ডার ইস্যুজ আছে, ট্রেডের ইস্যুজ আছে, বর্ডার কিলিং আছে। হ্যাঁ, বর্ডার কিলিং আছে, আমি সে কারণেই বললাম বর্ডার ইস্যুজ আছে। সো এই ইস্যুগুলো তো সমাধানের ইস্যুজ আছে এবং সেজন্য কথা তো এক ধরনের বলতে হবে বা সম্পর্কে এনগেজমেন্ট থাকতে হবে। বলবে না এটা তো বলেনি, কথা বলেন, এটা তো বলা হয়নি। বলেছে যে দ্বিপাক্ষিক যে ইস্যুসগুলো আছে সবগুলোই আপনি যেমন সঠিকভাবে বলেছেন। আর প্রত্যর্পণের বিষয় তো ঠিক আছে, প্রত্যর্পণ চুক্তি আছে, তাদের দিতে হবে। আবার তাদের আবার প্রধানমন্ত্রী তো নিজেই আসতে চাচ্ছে। আওয়ামী লীগ প্রত্যর্পণেরও তো আসতেই চাইতো, উনি তো পালাতেন না প্রথম কথা। আর 2 বছর তো পেরিয়ে গেছে। এখন উনি কি বলছেন, কি করছেন, কেন বলছেন, কেন করছেন, আমার মনে হয় না উনি আসতে চাইছেন, এটা উনি বলছেন বটে। না, সেটা আমরা ভাবছি না। আর উনি আসতে চাইলে তো ওয়েলকাম, আসুক। কারণ উনি যেহেতু আইনে, ওনার যেহেতু মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, তো উনি এসে আইনের আশ্রয় নেবেন। মানে আমি যেটা বুঝতে চাইছিলাম যে এই প্রত্যর্পণের বিষয়ে তো আলোচনার অনেক ইস্যুজ আছে, কারণ যেহেতু লিগ্যাল ইস্যুজ আছে, ভারতের বন্দি বিনিময় চুক্তিরও তো নানা শর্ত আছে, কোন কন্ডিশনে একজনকে, সেটা রাজনৈতিক বিষয় হলে দেয়া হবে কিনা, কারো মৃত্যুদণ্ড থাকলে তাকে দেয়া যাবে কিনা। না, কারো মৃত্যুদণ্ড থাকলে ভারতের আইন ছাড়া বা যা জটিলতা যেটা, যে বন্দি বিনিময় চুক্তির 6-1 অনুচ্ছেদ, কোনো অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের, এটাও আছে, রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যাখ্যান করার সুযোগ আছে। এছাড়া 8-3 অনুচ্ছেদ অনুযায়ী বিচার প্রক্রিয়া নিরপেক্ষতা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়া দেখে ভারত আপনার ফেরত দেওয়া থেকে বিরত, এটা তাদের ব্যাপার। এখন ওই আপা আসছে এই কথা তো আমরা 2 বছর ধরেই শুনছি, আর ওইটা আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা চাই উনি আসুক, আমরা চাই উনি আইনের কাছে ওনাকে সোপর্দ করুক, এবং যত অন্যায়, ওনার 2 হাতে তো হাজার হাজার মানুষের খালি রক্ত, আমাদের 1000-এর ওপর নেতাকর্মীকে গুম করেছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার বলুন। তো ওনার যদি সেই নৈতিক সাহসী থাকতো তাহলে তো উনি বাই দিস টাইম আসবো ডিসেম্বরে, আসবো ওই আরেক ইয়েতে, এটা বলতেন না। উনি তো বাই দ্যাট টাইম উনি প্রথম কথা পালাতেন না, দ্বিতীয় কথা আমাদের দেশনেত্রী যেমন আইনকে ফেস করেছিলেন, মোকাবেলা করেছি আমরা হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী। কাজেই 50 থেকে 60 লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে যখন গায়েবী মামলা আর ওই সব মামলা দিয়ে যে বিদেশে না হজে, না মারা গেছি, না অসুস্থ হাসপাতালের বেডে, সেগুলো দেখেনি তো। আমাদেরকে তো খালি মামলা দিয়েছে, দৌড়ের উপর রেখেছিল, এক এক মামলায় হাজার হাজার আসামি, আমরা তো বাসায় থাকতে পারিনি। তো সেই রকম অবস্থায় আমরা আশা করব উনি আসবে, আমরা আশা করব যে মানবতা বিরোধী অপরাধে ওনার যেই সাজা হয়েছে এবং আরও যেই মামলাগুলো পাইপলাইনে আছে, এগুলোর সাজা যখন হবে সবগুলো উনি ফেস করবেন। 36টা মামলা আমাদের দেশনেত্রীকে দিয়ে অসুস্থ করে স্লো পয়জনিং করেছে, হত্যা করা হয়েছে। কাজেই আমরা আশা করব যে আমাদের আরাফাত রহমান কোকোকে যেমন অত্যাচার 1/11-এ করেছে এবং পরবর্তীতে এই সরকারও করেছে, আজকে যিনি প্রধানমন্ত্রী উনিও করেছে, ওনাকেও করেছে বহু মামলা দিয়ে, নির্বাসন দিয়ে। কাজেই আমরা চাইব উনি আসুক, উনি এসে আইনের মোকাবেলা করুক, উনি এসে যে আইনের কাছে নিজেকে সোপর্দ করুক, এবং উনি এসে ওনার বাংলাদেশের মানুষ বদলে যাওয়া নতুন যেই বাংলাদেশ, এটা উনি দেখুক, দরকার আছে। আমাদের মুন্নি আপা তো একটি
রাজনৈতিক দলের নেত্রী, বিএনপির এমপি, উনি ওনার রাজনৈতিক বক্তব্য বলবেই। আওয়ামী লীগের কেউ থাকলে, যদি থাকতো আওয়ামী লীগ তার কথা বলতো, বা অন্যান্য দল তার কথা বলে। তা আমি এইটার ওই বিতর্কে গেলাম না, কারণ নির্বাসনে বা দেশ থেকে চলে যাওয়া তো আমাদের অনেক নেতা নেত্রীরই বৈশিষ্ট্য আছে। বর্তমান প্রধানমন্ত্রীও তো বাইরে ছিলেন 17 বছর। নির্বাসন ওইটা তো না, যেটাই হোক, He এবং was compelled to go. না বর্তমান, এটা তো আপনার ব্যাখ্যা। বর্তমান আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো যাবজ্জীবন রায় হয়েছিল 21 আগস্ট গ্রেনেড মামলায়। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আমি তো মনে করি যে কোনো রাজনৈতিক নেতাই এসে মামলা মোকদ্দমা ফেস করা উচিত, তো সেই বিতর্কে আমি গেলাম না। ফ্যাক্ট হচ্ছে যে ভারতের সঙ্গে, আমি যে প্রসঙ্গের কারণে আপা এগুলো বললেন, তার চমৎকার ব্যাখ্যা দিলেন। ভারতের সঙ্গে আমরা, ভারত কেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চায়না, আমেরিকা সহ আমার যারা ডেভেলপমেন্ট পার্টনার প্রতিবেশীরা আছে, তাদের সঙ্গে আমার সম্পর্কটা কি হবে, এটা তো একটা দেশের পররাষ্ট্রনীতিকে ঠিক করতে হবে। আপনি ধরেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমার রাজশাহী ইউনিভার্সিটিতে হলের সামনে রাত 10টায় আমি যে বক্তৃতা দিতাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, যেটা ঢাকার যেরকম অপরাজয় বাংলার পাদদেশ, আমাদের সেরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল প্রশাসনিক ভবনের পশ্চিম চত্বর। সেইটার ভাষা এক না। আবার উপাচার্যের সামনে যে দাবি করতাম সেটা আলাদা, প্রেস কনফারেন্সে বক্তব্য দিতাম আলাদা। তো সেই বিষয় না, ভারতের সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের অনেক অমীমাংসিত সমস্যা রয়েছে। পানির সমস্যা, পানি চুক্তি, তিস্তা, তারপরে হচ্ছে আপনার সীমান্তে কিলিং, বাণিজ্য ঘাটতি। আবার এটা তো ফ্যাক্ট যে জনগণের স্বার্থ প্যারামাউন্ট কনসিডারেশন, নাকি আমার রাজনৈতিক মানে লক্ষ্য আগে। কারণ আপনি যখন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শর্ট পড়ে, তখন আপনি ব্রাজিল থেকে আনা বেশি আরাম টাকা দিয়ে, নাকি ভারত থেকে কিনে আনা বেশি আরাম। এবং এই যে বিএনপি যে ডিজেল সমস্যার সমাধান করলো, সে তো ভারত থেকে টাকা দিয়ে কিনেই, এবং আমরা গর্বিত, আমরা তো আমাদের টাকা দিয়েই কিনবো। কিন্তু সেইখানে তো শেখ হাসিনার ওই পাইপ টেনে রাখার ফলও তো একটা কাজ হয়েছে। তা আপনি তো সব কিছু রাজনৈতিক বিরুদ্ধচারণ করে অস্বীকার করতে পারবেন না। আর বাংলাদেশে আমি ছোটবেলা থেকেই শুনছি ভাই, যে যখনই ক্ষমতায় আসে, এই ধরেন বুঝার বয়স থেকে আমি দেখছি, প্রত্যেকেই বলে যে আমি ধ্বংসস্তূপের মধ্যে দেশ পেয়েছি। শেখ হাসিনা 96-তে বলতো দীর্ঘ 21 বছরের জঞ্জাল আমি সরাচ্ছি। আবার বিএনপি 2001-এ বলতো, আবার শেখ হাসিনা 8-এ এসে বলতো বিএনপি জামাত সব ধ্বংস করে এইটা করেছে। আবার আপনি তো রাজনৈতিকভাবেও তো আপনি সব কিছুকে তো আপনার ইতিহাসে অংশ রাখতে হবে। 2018 নির্বাচনে তো মুন্নিয়াপাড়া গিয়েছিল। 2018 নির্বাচনে শুধু যাওয়া না, এই আজকের মহামান্য রাষ্ট্রপতি সহ বিএনপির সকল নেতারা তদানীন্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লাঞ্চে জয়েন করেছেন, ডায়ালগে। হ্যাঁ, ডায়ালগে। এবং ডায়ালগে শেখ হাসিনা বলেছে, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার উপর বিশ্বাস রাখেন, ভোট দেব, সঠিক ভোট হবে। আমি বিএনপি সহ সবাইকে ধন্যবাদ দিই, ওনারা বিশ্বাস রেখেছিলেন যে সে যখন এত বড় মানুষের রেফারেন্স দিচ্ছে, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। কিন্তু শেখ হাসিনা তার বাবার প্রতিও শ্রদ্ধা রাখলো না, ভোটটা হলো না, রাতের ভোট হলো, বিশ্বাস ভঙ্গ করেছে। হ্যাঁ। তো সুতরাং এখানে তো আপনার কন্টিনিউয়াস তো এই যে 17 বছর ধরে, 17 বছরে কোথায় 17 বছরে, আমি এই টার্মের সঙ্গে একমত না। 8, 9 থেকে 13 পর্যন্ত বিএনপি পুরো পার্লামেন্টে ছিল, বিএনপি তো বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছে। আপনি সেইটাকে তো বলতে পারেন না যে অবৈধ সরকার। আপনি বলতে পারেন 14 থেকে একতরফা নির্বাচন আসেনি, 3টে নির্বাচন হ্যাঁ, বলেছেন, বা আমি আরো বলছি 14, 18, 26, যাই হোক 24। আপনি বিএনপির উপরে অনেক অত্যাচার হয়েছে, বিএনপির অনেক কষ্ট হয়েছে, আপনি সেটার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতে থাকেন, সেটা আপনাদের অভিপ্রায়। কিন্তু আমি একটা বলি, আপনি যদি ন্যায় বিচার না করে প্রতিশোধের বিচার করেন, তাহলে আপনি মনের অজান্তে আরেকটা প্রতিশোধকে আমন্ত্রণ জানিয়ে রাখছেন, কারণ কোনো কিছুই পার্মানেন্ট না। আমি আরেকটা বিষয় বলি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে ওই যে সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী, সেইটাকে বিএনপি আইনে পরিণত করেছে। ইট ইজ বিএনপির পলিটিক্যাল উইল। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তারা বুঝবে কিভাবে এটা ফাইট করবে না করবে, কোথায় যাবে না যাবে। কিন্তু বাংলাদেশে তো জয় বাংলা স্লোগান নিষিদ্ধ না, নাকি নিষিদ্ধ না? জয় বঙ্গবন্ধু স্লোগান নিষিদ্ধ। আপনি 32 নম্বরে তো বিএনপির কোনো 32 নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথাই থাকা উচিত না, কারণ 15ই আগস্ট যখন ঘটে তখন বিএনপি রাজনীতিতেই নাই। 32-এ যদি কেউ গিয়ে একটা ফুল দেয়, আপনি তাকে গ্রেপ্তার করবেন বা হয়রানি করাকে অ্যালাউ করবেন? তবু এবার দেখলাম পুলিশ
ওই যারা মব করছিল তাদের সরিয়ে দিল, একটা দরিদ্র রিক্সাওয়ালা ফুল দিতে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে, তাকে এই মবওয়ালারা পানি ছুটছে। এইটা কি মানবিকতা? এইটা কি নতুন বাংলাদেশ? আমাদের বক্তব্য, আপনি আওয়ামী লীগের নানা স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে লড়াই সবাই করেছে, আমরাও কম বেশি করেছি, আইনজীবী হিসাবও করেছি। আমরা কি চেয়েছি? বিচার বিভাগ স্বাধীন চাই আমরা। বিচার বিভাগ স্বাধীনের পূর্ব শর্ত হচ্ছে বিচারক নিয়োগ আইন। মুন্নিয়াপাড়া ইউনূস সাহেবদের যে ডিফেক্টিভ আইন বাতিল করলো, আমি জানতে চাই হাইকোর্টে এবং আপিল বিভাগে এখন বিচারকের খুবই সংকট, এবং বিচারক নিয়োগ দেওয়া খুবই জরুরি। আমি মনে হয় গভর্নমেন্ট ভাবছেও, কিন্তু বিচারক নিয়োগ আইন কোথায়? আপনি যদি আইন না করে আগের গতিতেই আগের মতোই নিয়োগ দেন, তো ভালো নিয়োগ দিলেও তো প্রশ্ন উঠবে। আমরা তো দীর্ঘদিন বললাম, এবং বিএনপির 31 দফার মধ্যে আমি যদি ভুল না করি, কারণ যেহেতু আমি এই আন্দোলন করি, বোধহয় 25 বা 26 দফায় আছে বিচারক নিয়োগ আইন হবে। তো সেই আইনটা কথা এতদিন তো লাগে না, যে মুন্নিয়াপাদের মতো বর্তমান আইনমন্ত্রী আমাদের বন্ধুবর, অত্যন্ত যোগ্য সবাই আছে, অন্যান্য অভিজ্ঞতার ব্যক্তিরা আছে, বিচারক নিয়োগ আইন কোথায়? কিংবা ধরেন দুদকের, যাকে এই আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি নিয়োগের মধ্যে বিএনপি একটা অসাধারণ ম্যাগনিফিশিয়েন্ট কাজ করেছে, তারা ধন্যবাদ না, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার আগে যে দুর্নীতি দমন কমিশনের যাকে চেয়ারম্যান নিয়োগ করা হলো, এটা তো বিএনপির লয়ারাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে কি হলো। তাহলে তো আপনাকে আরও সতর্ক হতে হবে। যে ভদ্রলোককে দেওয়া হয়েছে তার বাইরে অনেক লোক ছিল, ইভেন বিএনপিপন্থী বিচারপতিরাও ছিল। কারণ ফ্যাক্ট হচ্ছে, আপনি যাই বড় বড় কথা বলেন, বিএনপি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তারা তাদের লোককে নিয়োগ দিয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে লাগেও। কিন্তু আপনি তো সেখানে যোগ্য সদ্দের দেবেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যদি এমন ব্যক্তিকে দেন যাকে নিয়ে অসংখ্য প্রশ্ন, তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই কারণে আমি মনে করি যে আপনার বিএনপি ভবিষ্যতে, আমার প্রত্যাশা যে এই নিয়োগগুলো দেওয়ার ক্ষেত্রে, যেমন আমি একটা অ্যাডভান্স কথা বলে রাখি, হয়তো দেখা যাবে বিএনপি বিচারপতি নিয়োগে অনেক ভালো ভালো ছেলেকেই, ভালো ভালো আইনজীবী ভাই বা বোনকে বিচারক নিয়োগ করছে, তারা যোগ্য, অযোগ্য বলছি না, যদি ভালো দেয়, আমি জানি না কাদের দেবে। কিন্তু বিচারক নিয়োগ আইন না করে এখন নর্মালি আগের মতো দিলে তো প্রশ্ন উঠবে, ইভেন যারা ভালো লয়ার তারাও প্রশ্নবিদ্ধ হবে। তো এইগুলো তো সিদ্ধান্তহীনতার বিষয় না। ইউনূস সাহেবের আইনে কিছু ত্রুটি ছিল, সেগুলোকে কিওর করে তো ওই আইনটাই পাশ করে দেওয়া যেত। এইগুলো হচ্ছে বিচার বিভাগকে, আপনি শেখ হাসিনা বা অতীতে বিভিন্ন আন্দোলন যে হয়েছে, আমরা তো ব্যক্তিগতভাবে টার্গেট করিনি। আমরা বলেছি 55 বছরে, আমি 30 সেকেন্ডে শেষ করি, 55 বছরে আমরা ভোটের পরে পদ্ধতি চেঞ্জ করতে, মানে 5 বছর পর সরকার পরিবর্তন ঠিক করতে পারি না, একটা অস্থিরতা হয়। আমাদের বিচার বিভাগ স্বাধীন রাখতে পারি না, দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন স্বাধীন রাখতে পারি না। এইগুলোই তো আজকে গড়ে তুলবার কথা, এবং আমি আশা করি কেবল তাদের 6 মাস, আরও 4.5 বছর আছে, এগুলোতে তারা মনোযোগ দিলে তারা অবশ্যই ইতিহাসে থাকবে। আর শেষ বলি, ফ্যাক্ট একটাই ভাই, এই ফ্যাক্টও আপনাকে মাথায় রাখতে হবে, এই বাংলাদেশে একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে, এবং সেটা শেখ হাসিনা করেছিল 2001 সালের 15ই জুলাই। না, আমরা তো অতীতে আপনার রাতের বেলা এই আওয়ামী লীগের টাইমে হারিকেন জ্বালিয়ে বিএনপির আমাদের সম্ভাব্য প্রার্থী যারা সংসদে যাবে, নেতাকর্মীদের খুব দ্রুততম সময়ের ভেতর সাজা দেওয়ার অবস্থাও তো আমরা দেখেছি। আমরা তো দেখেছি আদালত কর্তৃক, আদালতের বিচারালয় নিয়ে কথা বলছি, তো আমরা দেখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে, আমরা তো দুজনই কোর্টের মানুষ, দিস ইজ আনহার্ড অফ, যে 5 বছর অবিচার হয়েছে। আমি সব সময় বলি এটাই, খালেদা জিয়া সবচেয়ে বেশি অবিচারের সম্মুখীন হয়েছে। 10 বছর করে দিল আউট অফ নোহ্যার। খালেদা জিয়াকে আপিল বিভাগ বেল দিল না। কিন্তু আমার প্রশ্ন, আমরা কি এটা কন্টিনিউ করব না ন্যায় বিচার করব? আমি সেটা বলিনি, আমরা কখনো বলি না। আমি শুধু মনে করিয়ে দিলাম যে তখন ওই সময়টায় আমরা ছাড়া বিরোধী দলে যারা আমরা কিছু মানুষ কথা বলতাম, অন্য কাউকে আমরা দেখিনি কোনো কথা বলছে কিংবা কোনো প্রতিবাদ করছে। সেই কথাটা বললাম, আমরা বলেছি আপা। এখন তাপসের বিরুদ্ধে কন্টেম আমরা করেছিলাম। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এটা আমি মনে করি আসলে সুপ্রিম কোর্টের একজন দীর্ঘদিনের আইনজীবী হিসেবে আমি মনে করি এটা হওয়া উচিত। এটার একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনটাও আমাদের ফলো করা উচিত ইন অ্যাবসেন্স অফ দ্য ল। এবং সেই সাথে
আমি মনে করি যে ইন্টারিম আপা, গভর্নমেন্টের guideline কোনটা, সময়ে আপা, guideline এক মিনিট, কোনটা? ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে আইনটা হয়েছিল উচ্চ আদালতে বিচারক নিয়োগের, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য, আমার দেখা অসম্ভব বাজে একটা আইন। এটা হতে পারে না যে আমরা মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত জাজ যখন হই, আমি বসে দরখাস্ত করব, লিখবো, ইন্টারভিউ দিব, পরীক্ষা দিয়ে দিতে পারি। সেটা ওই কমিটিটা একটা সংসদীয় কমিটি যদি হয়, ওইটাতে মান সম্মান থাকে আমাদের মতো আইনজীবীদের, আর সেটাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আমি মনে করি না যে ওইটা একটা ফ্লড ল ছিল যেটা ইন্টারিম গভর্নমেন্ট করেছিল। সেটা চলে যাওয়াতে আমি খুশি হয়েছি। আর অ্যাট দ্য সেম টাইম আশা করব আমাদের সময় এটা চুলচেরা বিশ্লেষণ করে সচিবালয় সহ সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ, এগুলো অলরেডি বলা হয়েছে ওপর থেকে যারা পলিসি মেকিংয়ে আছে আমাদের দলের, যে আমরা এটা নিয়ে কাজ করছি এবং অচিরেই আমরা এই আইনগুলো সংসদে আনবে। আমি সেটা আশা করছি যে আনবে। দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম হ্যাঁ নিষিদ্ধ, সেটা তো ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ যেটা কার্যক্রম নিষিদ্ধ যেটা করে গেছে। এখন তারপরও এখন আমরা মাঝে মাঝেই দেখছি হঠাৎ তারা বের হচ্ছে, ঝটিকা দুইজন চারজন মিছিল করছে। এখন হয় কি যে আর কিছু না হোক, তারা তো আমাদের এই দেশটাকে আনস্টেবল করতে চাইবে, তারা অস্থিতিশীল করতে চাবে, এটা তো আমরা সবাই বুঝি। এটা এমন না যে এটা বোঝার জন্য আইনস্টাইন হতে হয়, আমাদের আইনস্টাইন হতে হবে না। আমরা আরেকটা জিনিস জানি যে তাদের হাতে দুর্নীতির লক্ষ লক্ষ কোটি টাকা আছে। এত টাকা আছে যে যখন তারা ক্ষমতায় তখনই পিআর ফার্ম বলেন, লবিস্ট ফার্ম বলেন, তারা কিন্তু ওগুলো নিয়ে বসেছিল। আর এখন তারা কি করছে, পালিয়ে গিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে খুব সুখে শান্তিতে থাকতে দিবে, আমরা এটা আশা করি না। এবং সেই কারণে আমরাও যতটুকু দরকার অতটুকু অ্যাওয়্যার আছি। দেখেন, 2008-এর নির্বাচনটাকে আমি শুধু একটা বই রেফার করি সবসময়, প্রণব মুখার্জি বাবুর যে বইটা দ্য কোয়ালিশন ইয়েস, সেই বইটা আমার ছোট ভাই পড়েছে কিনা, আচ্ছা যদি পড়ে থাকেন তাহলে 1/11-এর সময় মইনু আহমেদ কিভাবে ওখানে গেলেন, কি করলেন, তারপর যখন ফিরে আসলেন কি নির্বাচনটা হলো, কি আইডিয়াল নির্বাচনে আমাদেরকে কয়টা সিট দেয়া হলো, সে তো ওখানেই বলা আছে। কাজেই ওই নির্বাচনটাকে আমরা ধরছি না, কাজেই ওইটাকে সহ 4টা নির্বাচনী। এবং সেই সাথে ওই 2018-র যেটা বলা হলো, সেটা তো রাতের ভোট শুধু যে হয়েছে তা না, এটা তো কোনো ভোটই হয় নাই। এটা তো যেটা 2018-র নিশিরাতের ভোট নামে যে বিশাল পরিচিতি যেটা পেল 2018 ঠিক নির্বাচনের পরপর, যে চিটিং কয় রকম আর কি কি, সেটা খুব একটা ভালো উদাহরণ এই নির্বাচনগুলো আপনার ছিল। আরেকটা কথা হচ্ছে কি, এই যে গ্রেনেড হামলা মামলার যেই কথা এসছে 21শে আগস্টের, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছিল, কিন্তু এটা আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে যেই ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেই সাজা, এই মামলা যেহেতু সর্বোচ্চ আদালত থেকে এখন আজকে নিষ্পত্তি হয়েছে, আইনজীবী হিসেবে আমরা সেটা প্রত্যেকেই, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সেটা মাথায় রেখেই কথা বলি। আর দেখেন, ভারতের আদানির সাথে আওয়ামী লীগ আমলের চুক্তি কিংবা বিদ্যুৎ, ওই যেই জিনিসগুলো হয়েছে, এখন বাংলাদেশ ভারতের সম্পর্ক আপনার অতীতে যেমন ছিল, হ্যাঁ এখন সেটা এটা কোনো খারাপ আমি সেটা বলছি না, বলছি যে মনস্তাত্ত্বিক কূটনৈতিক যে বিষয়গুলো আছে এবং সেই সাথে দর কষাকষির আমরা বলেছি বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মর্যাদা, এটা নিয়েই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এবং সেখানে যেহেতু শেখ হাসিনার অবস্থান, পালিয়ে যখন চলে গেলেন উনি হেলিকপ্টারে করে, আবার বলেছেন ওনাকে নাকি টুঙ্গিপাড়া নিয়ে যাচ্ছিল, তো এই কথাগুলো বাংলাদেশের মানুষ কতটুকু এগুলো বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নটাও কিন্তু সাথে সাথে চলে আসে। এবং আজকে আমাদের সীমান্তে যেই নিরাপত্তা, সীমান্তর যে কিলিং, সেটাও আমাদেরকে ব্যথিত করে, অতীতেও করেছে। একটা কিলিং, একটা ফেলানি, শুধু ফেলানি না, শত শত এই যে মানুষের, এই আমাদের বন্ধুভাবাপন্ন স্বামী স্ত্রী, এগুলো বলার পরে আর কি। তো এই ইস্যুগুলো আসলে নির্ধারণ করবে আগামী দিনে আমাদের সাথে, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের রূপরেখা। আমি মনে করি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে যে এটা দেখবার জন্য আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু তাকিয়ে আছে। এখন এমন
অসম কোনো কিছুতে আমরা যাচ্ছি না, আমাদের যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা এখন চোখে চোখে কথা বলছি, চোখে চোখ রেখে, যে হতে পারি আমরা ছোট দেশ, কিন্তু ভারত মালদ্বীপের সাথে কি করেছে, ওখানে যে প্রেসিডেন্ট মুইজ্জা যিনি এসছেন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে, এবং নেপালে কি করেছে, এবং সেই সাথে শ্রীলঙ্কায় যেটা হয়েছে। কাজেই বন্ধুহীন একটা বড় রাষ্ট্রের চেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছোট ছোট দেশগুলোকে নিয়ে এই এলাকার ভৌগোলিক যেই অবস্থান, আজকে আমাদের বড় দেশ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আঞ্চলিক স্থিতিশীলতার যেই ব্যাপারটা আছে এবং সেই সাথে আন্তর্জাতিক যেই বিষয়গুলো জড়িয়ে আছে, সবগুলোই আমি মনে করি একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, এবং দিস ইজ এ গ্লোবাল ভিলেজ নাও। কাজেই এই সময়ে এসে আমরা মাথা উঁচু করে কথা বলবো, এটাই স্বাভাবিক। অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, আপনি বলছিলেন যে সরকারের, আপনি প্রশংসা করছিলেন যে মন্ত্রীবর্গ এমন কোনো কথা এখনো বলেনি যে বেফাস কথা, যেটা খুব আলোচনার দাবি রাখে, কিংবা হানিমুন পিরিয়ড, পোস্ট হানিমুন পিরিয়ড সবটাই শেষ, কিন্তু ওভারঅল 6 মাসের বেশি সময় তারা পার করলেন, তাদের পারফরমেন্স কেমন মনে হচ্ছে? 6 মাসে ধরেন তো একটা সরকারকে মূল্যায়ন করা খুব কঠিন। এখানে যারা সরকার বিরোধী পার্লামেন্টে আছে বা অন্যরা, তারা এক বাক্যে বলে দেবে যে সরকার ব্যর্থ। বাংলাদেশে তো এটাই রাজনৈতিক কালচার। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো মন্ত্রীদের আমি কোনো কোনো অপ্রয়োজনীয় বক্তব্য শুনিনি, এইটা একটা ভালো দিক। কিন্তু ওভারঅল দেশের নর্মাল অবস্থাও আপনার ইউনূসের আমলের মতো খারাপ হয়নি। মব অনেক কমে এসছে, যদিও একটা দুইটা আছে, এটাকে আরও মনোযোগ দিতে হবে। তবে আবারও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিএনপি সরকার দ্বিধায় ভুগছে, এটা হচ্ছে আমার বক্তব্য। আরেকটা হচ্ছে যে আপা আজকে হয়তো কম সময়, আমি আরেকদিন আপার কাছ থেকে শুনতে চাই যে ভারতের কাছে শেখ হাসিনা কী কী জিনিস বিকিয়ে দিয়েছে, সেটার লিস্টটা হলে আমরা ফেরত আনতে পারি। ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে একটা উগ্র ভারত বিরোধী রাজনীতি সবসময় ছিল। তবে শেখ হাসিনার একটা বক্তব্য আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যে তিনি বলেছিলেন ওদেরকে সব দিয়েছি, যা দরকার যা চেয়েছে সব দিয়েছে, সারা জীবন মনে রাখবে, আমার কিছু চাই না, আমার কিছু দরকার নেই। নিষিদ্ধ আছে, বাইরে আছে, ভেতরে আছে, কোথায় আছে, তাদের কাছেও আপনার এই অনুষ্ঠান সবাই দেখে আমি জানি, তাদের কাছেও আমি জানতে চাই কি কি দিয়েছে। আমি তো দেশের নাগরিক, আমার তো জানার অধিকার আছে, অপ্রকাশ্যে কিছু আছে কিনা। কারণ ভারতের মুখের উপরে কথা বলা বাংলাদেশের ইতিহাস। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব পালাম বিমানবন্দরে নেমে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার আগে 10ই জানুয়ারি ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিল যে ভারত মুক্তিযুদ্ধে এত বড় অবদান, যে হোয়েন ইউর আর্মি উইল লিভিং মাই কান্ট্রি। ইন্দিরা গান্ধীও একটু হচকিয়ে গিয়েও, সেও নেহরুর মেয়ে, যোগ্য মহিলা, সে বলেছে ওয়েল এক্সেলেন্সি 17 মার্চ ইউর বার্থডে, দ্যাট ডে মাই আর্মি উইল লিভ ইউর কান্ট্রি। এবং 3 মাসের মধ্যে কোনো যুদ্ধে পরে কোনো মিত্রবাহিনীর সৈন্য চলে যায়, এটা বিরল ঘটনা। আপনি সমাজতান্ত্রিক বিশ্বে যতদিন ছিল, বহুদিন রেড আর্মিরা ছিল, বা এখনও সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা আছে। তো সুতরাং আমিও চাই একজন নাগরিক হিসেবে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, কিন্তু আমার বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে। আমি যদি এখন মনে করি যে ভারতের সঙ্গে আমি বিরোধী রাজনীতি করব, সেটা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার, সেটা বিএনপি তার রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি চাই ভারত, পাকিস্তান, নেপাল সহ কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা উগ্রতা বা আমরা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা না, আমার স্বার্থ বজায় রেখে, এবং যে ফাইটটা টেবিলে দেওয়া দরকার, ডিপ্লোম্যাটিক টেবিলে দেওয়া দরকার, প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী বৈঠকে। এবং আমি যেটা গতকালও দেখলাম, বর্তমান সরকার বলেনি যে প্রধানমন্ত্রী ভারত যাবে না। একটা তো আপনার রাজনৈতিক বক্তব্য থাকে, সেটা তো লোকালদেরকে, ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে করে, সেটা ভারতও করে। ওই যে ভারতের বর্তমান মুখ্যমন্ত্রীরা অনেক কথা বলে। আবার এটাও তো বিএনপি সরকারকে মাথায় রাখতে হবে যে এটা যেন না মনে হয় যে নাহিদ ইসলাম বলছে যে আপনি এই দুইটা দাবি না করে ভারত যেতে পারবেন না। নাহিদ ইসলামরা তো আর বিএনপি চালায় না, বা বর্তমান সরকার চালায় না। ভারতের সঙ্গে বা আজকের বিশ্বে সবসময় আলোচনার টেবিল হচ্ছে সমাধানের অথবা মতনৈক্যের পথ। ঠিক আছে, উই হ্যাভ এগ্রিড টু নট টু ডিসএগ্রি, এইটা হচ্ছে ব্যাপার। কারণ আপনার ভারতের যেরকম আমাদের ভারতের বিভিন্ন সহযোগিতা দরকার, ভারতেরও আমাদের বিভিন্ন সহযোগিতা দরকার। কারণ ভারত চায় না যে আমাদের এই বাংলাদেশ ব্যবহৃত হয়ে কোনো
তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়া, এবং সেইটা তো কোনো গভর্নমেন্ট অফিসিয়ালি বলেও না, কোনো গভর্নমেন্টই বলে না যে হ্যাঁ আসো বিচ্ছিন্নতাবাদী, আমরা তোমাদের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করব। প্লাস যে বিষয়টা আমরা অ্যাভয়েড করার সুযোগ নেই, সেটা হচ্ছে সাংঘাতিক জঙ্গিবাদের একটা বৈশিষ্ট্য আমরা দেখছি। এই যে প্রেশার কুকার বোম, পাইপলাইন বোম, এগুলো পুলিশের এক্সপার্টরাই বলছে যে এগুলো আপনার ওই জয়সে মোহাম্মদ বা এরা ছাড়া নাই, এবং ইউনুসের জামানায় অবাধে পাকিস্তানের জঙ্গিরা আসা যাওয়া করেছে। আমি জানি না এখন আসা যাওয়া করছে কিনা। তো সুতরাং আমাদের জঙ্গিবাদ, এবং মনে রাখতে হবে বিএনপি কিন্তু 2001 থেকে 6 এই জঙ্গিবাদকে তারা প্রথমের দিকে অস্বীকার করলো, পরে বিএনপি তাদের গ্রেপ্তার করে বিচার যত্ন শুরু করেছিল। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি তদানীন্তন বিএনপি জোট সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামীর উক্তি, বাংলা ভাই মিডিয়া সৃষ্টি, অথচ বাংলা ভাইকে বিএনপি সরকার পরে গ্রেপ্তার করেছে। কাজী জঙ্গিবাদ গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, পবিত্র ইসলাম ধর্মের শত্রু। ইসলামী স্কলারও সারা বিশ্বে বলে যে জঙ্গিবাদ কখনো ইসলামের মতবাদ না। আর আপার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, আপা 2008-এর নির্বাচনকে যেরকম গুনছেন না, এটা ওনার অধিকার, কিন্তু আমি 2008-এর নির্বাচনকে বৈধ নির্বাচন মনে করি। এখন ধরেন ইতিহাস হয়তো 10 বছর পরে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে অনেক কিছু বের হবে। অলরেডি তো জামাত বিভিন্ন জায়গায় বলছে, ইভেন বিএনপিরাও অনেক জায়গায়, বিএনপি যারা হেরে গেছে তারাও বলছে এই নির্বাচনে কারচুপি করেছে। তো নির্বাচন নিয়ে দ্বন্দ্ব থাকে, কিন্তু মোটা দাগে আর যেটা আপনি আমাদের আইনের ভাষায় বলে কি, হ্যাঁ আইনের ভাষায় বলে কি, আপনি অপরাধের বিচার করবেন যারাই ফৌজদারি অপরাধ করেছে, কিন্তু আপনি 18 কোটি মানুষকে নিয়ে দেশ গড়তে চান, তা আপনি 5 থেকে 6 কোটি মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করে দেশে ঐক্য হবে না। এই কাজ আওয়ামী লীগও করার চেষ্টা করেছিল, যদিও বিএনপিকে নিষিদ্ধ করেনি, কিন্তু বিএনপিকে বাদ দিয়ে দেশ চালাতে চেয়েছিল, পারেনি। আমি বলছি না যে এর মানে আওয়ামী লীগের যত অভিযোগ আছে দুর্নীতির, হত্যা, খুনের, সেটার আপনি বিচার করেন, আরো স্বচ্ছ বিচার করেন, কিন্তু আপনি একটা 5-6 কোটি বা 4 কোটি জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারকে আপনি, এবং এটা বিএনপি প্রথমে এই দাবির সঙ্গে একমত ছিল না। আমার স্পষ্ট মনে আছে অন্তর্বর্তী সরকারের সময় ফখরুল ইসলাম আলমগীর সাহেব তদানীন্তন মহাসচিব বলেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আমরা জঙ্গিবাদ, মৌলবাদ এগুলোর কথাবার্তা শুনছি কয়েকদিন ধরে, তবে একটা জিনিস কি, বাংলাদেশের মানুষ আমরা ধর্মভীরু, 90% বেশি মুসলমান, আমরা ধর্মান্ধ নই। কাজেই এখানে যে এই রকম হঠাৎ করে একদম যে একটা জঙ্গিবাদের উত্থান হবে, এটা ভাববার এই মুহূর্তে কোনো কারণ নেই। সেই সাথে এই ধরনের এজেন্ডা আঞ্চলিকভাবে কিংবা অন্যান্য বিভিন্ন সময়ে ক খ গ ঘ নানান রকম অ্যাপারেটাস এখানে যারা অ্যাক্টিভ থাকে, গোয়েন্দা টোয়েন্দা, তারা এগুলো বাজারে দিয়ে দেখে, যাচাই বাছাই করে আর কি, কারণ তারা তো আলটিমেটলি তাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো তারা ফুলফিল করতে চায়। কাজে এগুলো সব কিছু মাথায় রেখে আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়গুলো যে এটা নিয়ে এই মুহূর্তে চিন্তার আমরা ওই রকম কিছু দেখি না। এখন আমি একটু মনে করিয়ে দেই যে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে ছোট ছোট করে যে কি ভারতকে সুবিধা দিয়েছে, ট্রানজিট করিডোর সুবিধা দিয়েছিল, নৌ সড়ক ট্রানজিট, যে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড, বন্দর, বিশেষ করে চট্টগ্রাম ও মংলা এবং সড়ক ও নদীপথ ব্যবহার করে পূর্ণ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছিল। রেল ট্রানজিট দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতের গেদে থেকে হাসিমারা পর্যন্ত মালবাহী ট্রেন এবং সেই সাথে বন্দর এবং উপকূলীয় যে সুবিধা, চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহার করবার যে সুবিধা, ভারতীয় ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছিল। এবং উপকূলীয় যে পর্যবেক্ষণ, বাংলাদেশের উপকূলে ভারতের তৈরি যে রাডার সিস্টেম আছে স্থাপনের মাধ্যমে বঙ্গোপসাগরের কৌশলগত বাণিজ্যিক সমুদ্র সীমার নজরদারির ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য, বিদ্যুৎ সরবরাহ সহ ডিজেল পাইপলাইন, ভূখণ্ড সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিনিময়, স্থল সীমান্ত চুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা সহযোগিতা সহ আওয়ামী লীগ বিভিন্ন সময় ভারতের সাথে এই ধরনের যেই চুক্তিগুলো করেছে সেগুলো আমাদের দেশের পক্ষে না, সেগুলো আমাদের দেশের 18 কোটি মানুষের পক্ষে না। কাজেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা, এটা ধরে রেখেই আমরা আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে চলব এবং সেই সাথে গণতন্ত্র, আইনের শাসন,
মানবাধিকার, এটাকে আমরা সমুন্নত রাখব। আর আবারও বলি, যেহেতু 2008-এর নির্বাচন নিয়ে অত্যন্ত এই রকম খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভারতের রাষ্ট্রপতি একেবারে একজন রাজনীতিবিদের বই রেফার করলাম, এটাকে আমলে নিতে হবে। মানে এটাকে একেবারে ফেলে দেওয়ার মতন কোনো সুযোগ কারো আছে এটা আমি মনে করি না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভবিষ্যতে সেটা বিচার করবে, সেটা ঠিক। এবং সেই সাথে যে নির্বাচনটা 26-এ হয়েছে, এটা নিয়ে যে এখন কেউ কোনো কথা সেটা বাদ কি বাদ বলতে পারে, কিন্তু আলটিমেটলি যে এটা যে একটা ইনক্লুসিভ এবং ফেয়ার নির্বাচন হয়েছে, এটা নিয়ে কেউ কোনো রকম সত্যিকার অর্থে যে একটা অভিযোগ কিংবা অনুযোগ শুধু না, তথ্য প্রমাণ সহ আজ পর্যন্ত আনতে পারেনি। যদি ভবিষ্যতে আনে তখন আমরা সেটা বলবো। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব এবং অ্যাডভোকেট ফাইমান হাসান মুনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক, আমাদের একটাই চাওয়া সাধারণ নাগরিক হিসেবে, বাংলাদেশ নাগরিক, যে দেশটা গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখুক, গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো সেগুলো শক্তিশালী হোক, রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হোক, সমাজটা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র হোক, এবং একই সঙ্গে দেশের আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়। এবং এটা যদি নিশ্চিত করা যায়, তো বাকি যেসব সমস্যা আমরা আলোচনা করছি সেই সব সমস্যাগুলোর সমাধান অনেক সহজতর হবে। এবং যারা আমরা চাই, আমাদের সব রকমের অভিজ্ঞতা আছে, জ্ঞানীগুণী ব্যক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামরিক বাহিনী দিয়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা আসলে রাজনীতিবিদদের কাজ, এটা মোটামুটিভাবে সর্বজন স্বীকৃত। তবে আমাদের রাজনীতিবিদদেরও আমরা অনুরোধ করব, তারা যেমন ওই যে আমার এক অতিথি বলছিলেন যে ক্ষমতা এবং কারাগার খুব কাছাকাছি, প্রেমিক প্রেমিকার মতো, এবং ক্ষমতা এবং পলায়ন কিশোর প্রেমিক প্রেমিকার মতো, সেটা যেন তারা মাথায় রাখেন। এবং 2007-08 সালের কথা যেন তারা মাথায় রাখেন। যদি আমরা দেখেছি যে 2007-08-এর পরে কিন্তু রাজনীতিবিদরা সেটা ভুলে গেছেন এবং তাদের রাষ্ট্র পরিচালনার ধারণ দেখেই সেটা স্পষ্ট হয়েছে যে তারা আসলে কিছুই স্মরণ রাখেনি। যদিও তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় শুনেছি যে জেলখানায় বসে তারা সকল দলের নেতারা মিলে শপথ নিয়েছিলেন যে তারা আর আগের মতো থাকবেন, অনেকখানি বদলে যাবেন। বদলে তারা গেছেন, কিন্তু সেটা খারাপ অর্থেই অনেকখানি বদলে গেছেন, সেটা আমরা দেখেছি বিগত বছরগুলোতে। সো আবারও 2024 স্মরণ করিয়ে দিয়েছে যে অন্যায় করলে, ভুল করলে, ভুল তো মোটামুটি ক্ষমার যোগ্য অনেক সময় হয়, কিন্তু অন্যায়, নিপীড়ন, নির্যাতন করলে এবং মানুষের সঙ্গে সম্পর্ক না রাখলে, মানুষকে আস্থায় না রাখলে কী পরিণতি হয়। আমরা আশা করব যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, ভবিষ্যতে করবার স্বপ্ন দেখছেন, তারা যেন সেটা মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।